এবং বারবার গণতন্ত্র হারিয়ে যার হাত ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছেন, সেই গণতন্ত্রের মা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ দোয়া এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিরবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী কাসর বাজার ব্যবসায়ী ভাইদের সাথে মত বিনিময় সভা সভাপতি আমাদের কাসর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব নুরুল ইসলাম সাহেব, উপস্থিত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সাহেব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন সাহেব সহ আমাদের বালুকা উপজেলা বিএনপির অত্যন্ত প্রবীণ নেতা সাবেক সাধারণ সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব এম এ হামিদ কারি সাহেব সহ বিএনপির থানা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। রাত্র হয়ে গেছে, এই জন্য আর সবার নাম উল্লেখ করা সম্ভব হলো না। এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন কাছিনা ইউনিয়নের প্রায় সব নেতৃবৃন্দ এসে বসছে দেখলাম। হবিরবাড়ি বিএনপিরও প্রায় সব ওয়ার্ডের থেকে নেতৃবৃন্দ আসছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই আছে, কিন্তু তাদের একটু দূরে কষ্ট দেওয়া হইতেছে, দূরে সরাই রাখা হয়েছে। যাই হোক, আর এই ওয়ার্ডের আমাদের এই কাসর বাজারের বিশিষ্ট মুরব্বী ব্যবসায়ী ভাইরা এবং যুবক এবং শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ তারা, এবং সামনে আমাদের মা খালা চাচি বোনেরা সকলেই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে ভোটটা আগে চাওয়ার ঠিক না, তার আগে আপনার শরীর কেমন আছে সেটা জানা ভালো নাকি? আমরা কিন্তু সেই কাজে আসছি, আপনি যে আসছেন আপনি কেমন আছেন। এখন এর মাঝখানে আমরা জানতে চাইছি ব্যবসায়ী হিসাবে আপনি কোনো সমস্যায় পড়ছেন কিনা, সেগুলি ইতিমধ্যে আপনাদের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা উল্লেখ করছেন, সেগুলি আমি একটি একটি কথা বলি। দ্রুত বাজার ব্যবসায়ী কমিটি গঠন করার দরকার আছে, এটা আপনাদের মাঝখান থেকে প্রস্তাব আসছে। কেউ রাগ করুক, গোসা করুক, যা মন ধরে তা মনে করুক, আপনি ব্যবসা করবেন এবং আপনার যে কোনো ধরনের বিপদ আপদ হইতে পারে, যে কোনো ধরনের সমস্যা হইতে পারে, আপনার যদি একটা সংগঠন থাকে, অ্যাসোসিয়েশন থাকে, তাহলে সেই সংগঠনের দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আপনি নালিশ করতে পারবেন, তারা বাজারে একটা মিটিং রাখতে পারবে, ব্যবসায়ীদের করতে পারবে না। আজকে আপনার দোকানের মাল নিচে জোর করে আপনার সাথে সাথে আপনার সমিতির কাছে বলতে পারবেন। আজকে আপনারা জায়গা নিতে শেখা, নাইলে এই টাকা নিতে শেখা, জোর করে সমিতি বলতে পারবেন। আজকে আপনার বাজারে চুরি হইতেছে, সমিতিরে বলতে পারবেন ব্যবস্থা নেওয়ার জন্য নাকি? এই কাজগুলি করার জন্য সমিতি একটা অত্যন্ত কার্যকরী ব্যবস্থা। এবং যদি একটা সমিতি থাকে, একজনে যদি ওখানে চান্দা নেয়, আর সেই সমিতি যদি বলে যে আজকে সব দোকান বন্ধ করো, একদিন যদি দোকান বন্ধ থাকে, ওই চান্দা বাজে দেশে থাকতে পারবো? বুঝতে পারছেন? কিন্তু সমিতির সদস্য হইতে হবে কিভাবে? আপনার যে ব্যবসায়ী, তার একটা সরকারের ঘরে একটা খতিয়ান বলতে হবে, না হলে আপনারা তালিকা করে সমিতি বানাইলেন, সরকার আবার করবো এটা তো ব্যবসায়ী না, এর ব্যবসায়ী। সরকারের কোনো ট্যাক্স দেয় না, দেশের ব্যবসায়ী। আপনার 5 টাকা হোক, 50 টাকা হোক, আপনার যে ব্যবসা, এটা কারেন্ট দোকান হোক, পাটের দোকান হোক, মিষ্টির দোকান হোক, চার দোকান হোক, একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে নাকি? তার মানে কি, যখন একটা ট্রেড লাইসেন্স গুলো হবে, আমি সরকারের ঘরে নিবন্ধন হয়েছে, আমার নিবন্ধন, আমরা জন্ম নিবন্ধন করি না?
সেরকম একটা নিবন্ধন থাকতে হবে। সেই নিবন্ধিত ব্যবসায়ীরাই একটা সমিতি করতে পারবে। সেই সমিতিটা আপনারা অতি অল্প সময়ের মধ্যে করবেন। আপনাদের এই এলাকার আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদেরকে বলবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যদি সেখানে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করে আপনারা যদি জানান, তাহলে আমি সেই সমিতি করার ক্ষেত্রে আমি আইসা আপনাদেরকে নিয়ে সমিতি খুলে দিব। এটা গেল 1 নম্বর সমস্যা। দ্বিতীয়ত, সমিতির কি কাজ? আপনাদের এনে চুরি হয় না? চুরি বন্ধ করা সমিতি। যদি বাজারের ব্যবসায়ী সমিতি যদি চুরি বন্ধ করতে তাহলে কে সমিতি? চুরি বন্ধ করবার হলে কি করা লাগবো? হ্যাঁ, পাহারাদার নিয়োগ দেওয়া লাগবো। সেটা কার নিয়ন্ত্রণে থাকবো? এটা বিএনপি নিয়ন্ত্রণে থাকবো। হ্যাঁ, তাহলে বাজার কমিটির নিয়ন্ত্রণে থাকবো নাকি? সেই বাজার কমিটি যদি না থাকে তাহলে আমি পাহারাদার নিয়োগ করবেন কিভাবে? এরপরে যদি দেখি আরো লাগে তাহলে পুরা বাজার এরিয়ার মধ্যে সিসি ক্যামেরা বসাইতে হবে। ওই সমিতির ঘরে একটা মনিটর থাকবো, ওখানে পয়সা দেখা যাবো চুর কি হতেছে। না হলে চুরে চুরি করে গেছে গা, পরের দিন আইসা আপনি মনিটর খুললে দেখবেন কোন দিকে চুর ঢুকছে, চুরটা দেখতে কিনো নাকি? যদি ব্যবসায়ী করেন, যদি এখানে 2000 ব্যবসায়ী হয়, আপনি সিসি ক্যামেরা লাগাইতে কয় টাকা লাগে? বেশি তো লাগে না। আর যদি মনে করেন যে না, এটা একবারে দিতে অসুবিধা হয়, আমার সাথে যোগাযোগ করলে আমি ওই যে কিস্তিতে দিবে এরকম সিসি ক্যামেরার কোম্পানি আছে, তাদেরকে নিয়োগ করে দিন, যাতে আপনাদের বাজারে এই সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকে সেটা। আরেকটা হলো পাহারাদার নিয়োগ করবেন। অমুকের বাইসা অমুকের বাইক না বেকার, সে ঠিক মতো ডিউটি দিত না। ডিউটি না দিলে তারা ধমক দিলে আমার গান ফাঁকাই, ওই পাহারাদারের চলবো না। পাহারাদার দিতে হবো সিকিউরিটি কোম্পানি থেকে। রাতে চুরি গেলে সিকিউরিটি কোম্পানির ধরা যায়, তাহলে চুরির টাকা ফেরত দাও, মালের টাকা ফেরত দাও তুমি কোম্পানি নাকি? সেই রকম শক্ত ব্যবস্থা নিতে হবে সিসি ক্যামেরার ওই পাহারা। ঠিক আছে, এটা করবে কে? এই সিদ্ধান্ত কে দেবে? পাহারাদারে কয় টাকা বেতন লাগে, সিসি ক্যামেরা কয় টাকা লাগে, এটা কিভাবে এটা সমাধান হইব সেটা সিদ্ধান্ত দিবে কে? বাজার ব্যবসায়ী কমিটি। তারা এখানে বসে আলোচনা করবে, মিটিং করবে, পরে দোকান প্রতি কয় টাকা খরচ যা বা মাসে কয় টাকা খরচ যা নির্ধারণ করবে নাকি? এটা গেল এক। আপনি ব্যবসা করবেন, আপনার পাহারা, আপনার সিসি ক্যামেরা, এটা সরকার দিবে না? দিব না। সরকার দিব কোনটা? যদি মনে করেন এখানে সন্ত্রাসী চাঁদাবাজি হচ্ছে, আইন সেটারে নিয়ন্ত্রণ করব। ঠিক আছে, জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনের ব্যবস্থা করতে হবে। এটা সবাই বলে, এটা জলাবদ্ধতা একটা আমাদের বিরাট সমস্যা। জামির দা মাস্টার বাড়ি কাশর নাকি? কিন্তু ড্রেন করবে কোথায়? এই যে ভাই বললো যে ওয়াল করে তৈছে রাস্তার উপরে, ড্রেন করবো কই? রাস্তারই তো জায়গা নাই আছে। তাহলে কি করতে হবে? আগে জায়গা বের করতে হবে। যদি রাস্তার জায়গা কেউ দখল করে থাকে, সেই জায়গা বের করতে হবে। সেটা করতে গেলে লম্বা সময় আইন আদালত ম্যাজিস্ট্রেট লইয়া যাইতে হইব। আমরা যদি ভাঙতে যাই তাহলে মারামারি হবো, এটা দরকার আছে? এটা পারা যাবো? হ্যাঁ, তাহলে সেটা সময় মতো আইন আদালতের মাধ্যমে সেটা পরবর্তীতে ব্যবস্থা নেবে। দরকার লাগে ম্যাজিস্ট্রেট হিসাবে একটা দেখবে জায়গা আছে কিনা। যদি কোনোভাবে জায়গা উদ্ধার না হয় তাহলে তারপরেও বিকল্প ব্যবস্থা আছে, সেটা আপনারা জানেন। ঢাকা শহরে হচ্ছে না, রাস্তার মাঝখান দিয়ে বিরাট বড় পাইপ ঢুকাই দিতেছে নাকি? হ্যাঁ, পরে মেলহোনের মতো ডাকনা দিয়ে দিতেছে, ওই ডাকনা দিয়ে পানি বরবরি চলে দিতেছে, লোহার ডাকনা সিদ্ধি করা নাকি? হ্যাঁ, ড্রেন লাগতেছে, ওই পাইপ দিয়ে পানি পাস হইতেছে। এখন পাইপ দিয়ে পানি পাস হইব, ওই পানি যায় পড়বে কোথায়? খালে পড়বো। খাল কো? খাল তো নাই, খাল দহল। সেই দহল থেকে খাল উদ্ধার করতে হইব আর খাল খনন করতে হইব। খাল খনন করে পানি জেনে নামাবে, সেই নেও দহল। এটা নদী, সেই নদীও দহল, সেই নদীও খনন করতে হইব। ঠিক আছে, এইটা আমাদের
নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা শুধুমাত্র খালের এই পানি পাস করার জন্য নয়, আরো একটা অনেক কঠিন একটা কাজ আছে, যেটা আমাদের যদি খাল খনন না করি, নদী খনন না করি, বিলের মধ্যে পানি ধারণ না করি, তাহলে একটা সময় আমরা যে ডিপ টিউবওয়েলে পানি উঠাইতেছি, মিল ইন্ডাস্ট্রি পানি, খাওয়ার পানি, কৃষিকাজের পানি উঠাইতেছি, পানির লেয়ার আস্তে আস্তে নিচে চলে যাইতেছে, পরবর্তীতে আর পানি পাওয়া যাবে না। বাংলাদেশে এরকম সমস্যা অনেক জায়গায় হয়ে গেছে। আর যদি খাল খনন থাকে, সেখানে নদী খনন থাকে, তাহলে বৃষ্টির যে পানি সেই খালে ধারণ করে, বন্যার পানি আসলে সেই খাল ধারণ করে, সেটা আস্তে আস্তে জয়া জয়া নিচের দিকে যায়। নিচের দিকে গেলে ওই যে নিচে যে পানি, পরিশোধিত পানি, যারা টিউবওয়েলের মাধ্যমে, আমরা এই মোটরের মাধ্যমে, টিউবওয়েলের মাধ্যমে উঠে, সেই পানির লেয়ার আস্তে আস্তে উপরে উঠে। এখন আমাদের খাল না থাকায়, নদী না থাকায় এই লেয়ারে পানি নাই, এই জন্য খাল খনন করতে হবে। আমাদের নেতা 10,000 কিলোমিটার খাল খননের একটি কর্মসূচি ইতিমধ্যে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দিতে। আর এই ছোট খালগুলি আমাদের উপজেলা থেকে আমরা এগুলি করাবো। খাল খনন হবে, এই ড্রেনও হবে। এটা দীর্ঘমেয়াদী একটা সময়ের ব্যাপার, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাময়িক নিষ্কাশনের জন্য যদি আশপাশে কোনো ডুবা নালা থাকে, সেখানে পানি পাস করা যায়, সেই ক্ষেত্রে আমরা উপজেলা ইঞ্জিনিয়ারে দিয়ে, আপনারা সাথে থাকবেন, সেই ডুবা নালার পানিটা সরাই নেওয়ার একটা সাময়িক ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ। এই গেল এক। কাশর চৌরাস্তার পূর্ব পাশে ট্রাফিক আইল্যান্ড তৈরি করতে হবে, এখানে ঘন ঘন দুর্ঘটনা ঘটে। ঠিক আছে, এটার জন্য একটা আবেদন লাগবে উপজেলা। এটা তো রুশের রাস্তা না, এলজিডি না, এটা উপজেলা ইঞ্জিনিয়ার বরাবর একটা আবেদন দিবেন। আবেদনটা উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে জমা দেয়া, সেটা রিসিভ কপি আমার কাছে দিবেন, যাতে আমি পরবর্তীতে তারা বলতে পারি যে এত তারিখে একটা আবেদন পড়ছে, আইল্যান্ড দেওয়ার কথা, আইল্যান্ডটা তাড়াতাড়ি করে দেন। কি বলছি বুঝছেন? আপনার পেটে খিদা, কাঁদতে হবে আপনার। আমি আরেক জায়গাতে যাবো, আরেক জায়গাতে এরকম আরো 100 সমস্যা আমি ভুলে যাবো। সুতরাং আমি যা বলে দিতেছি সেভাবে করেন, দরখাস্ত দিয়ে আমাদের কাছে দিন। চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার কাছে সংবাদ আছে, এই হবির বাড়ির মধ্যে সবচাইতে বেশি চাঁদাবাজি হয় কাশর এলাকায়। আর এই কাশর এলাকায় যারা ব্যবসায়ী, তারা কেউ স্থানীয় না, শতকরা 10 জন না, যে কারণে তারা মুখ খুলে বলতেও পারে না। আজকে এই জায়গায় তারা থাকতে থাকতে তারা এনে বাড়ি ঘর, বউ পোলাপান, নাতি নাতকর পর্যন্ত বিয়া দিয়ে আনছে, তারপরেও তা করে বলে তারা বিদেশি, বলে না? ঠিক আছে, আমার কাছে সংবাদ আছে যে চৌরাস্তার আশপাশে একটা দোকান থেকে অনেক বড় টাকা নেওয়া হয়েছে। আর হইলো দোকানদারের কাছে নেওয়া হয় বাকি কয়ে বলে, পরবর্তীতে আর টাকা ফেরত দেয় না, টাকা দেয় না। এটা কিন্তু চাঁদাবাজি। ন্যায় দোকান থেকে মাকি, পরে আর টাকা দেয় না, তার মানে কি চাঁদা কয়ে নিল না, বাকি কয়ে নিল আর দিল না। এইটা বন্ধ করতে হবে। আর এই গত 1 বছরের আগের গুলি তো আছেই, এই 1 বছরের মধ্যে যদি কেউ টাকা পয়সা নিয়ে থাকে, আপনারা সেটা তালিকা করবেন। আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি, সে যেই হোক, আমাদের দলের হইলে আমরা তাকে বলবো টাকাগুলি দিয়ে দেওয়ার জন্য আপনাদের সাথে দেখা করে। আর যদি আমাদের দলের না হয়, তারে আমরা না পাই, তাহলে সেটা পুলিশের কাছে বাড়াই দিব লিস্ট করে। এই চাঁদাবাজ এখানে রাখা যাবে না, পরিষ্কার কথা। এ ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আপনারা তালিকা করবেন, ব্যবসায়ীরা পয়সা কে কে বাকি নিয়ে টাকা দেয় না, কে কে চাঁদা নিছে, সেই তালিকা করবেন। আমরা তাদেরকে সময় দেব সেই টাকা ফেরত দেওয়ার জন্য। যদি না দেয়, বালুকার কোন জায়গায় 1 টাকার চাঁদাবাজি হইতে দেব না ভাইরা, একদম স্পষ্ট কথা এই ব্যাপারে। যদি সেটা আমাদের দলের নেতা কর্মী হয়, সবার আগে তার বিচার করা হবে। এরপরে যদি অন্য দলের হয়, তাকেও সময় দেওয়া হবে। যদি ভালো না হয়, তাহলে জায়গা আছে, সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। আপনারা এই 30 তারিখের মধ্যে তালিকা আমাদের কাছে পৌঁছাবেন। সেই টাকা যদি না দেয়, আমরা কিভাবে টাকা আদায় করতে হয় সেটা জানি। সেই টাকা আদায় করে আপনাদের কাছে
ব্যবসায়ী ভাইদের কাছে পৌঁছায় দেব। কিন্তু তালিকা করার সময় কোনো ষড়যন্ত্র করবেন না, হয়তো কারো নাম দিবেন না, নির্দোষ ব্যক্তির উপর কোনো দোষ চাপাবেন না, সাবধান, সতর্ক করবেন, এটা রাখবেন। আর হলো ট্রেড লাইসেন্স সংক্রান্ত একটি সমস্যা, এটা আমি জানি না কি সমস্যা। অতিরিক্ত টাকা নেয়, কে নেয়? রিসিট দেয়, কয় টাকা নেয়? না, একটা হলো যে ট্রেড লাইসেন্স দেওয়া হলো 1000 টাকার, টাকা নেয় 3000, তাহলে ওই 2000 হলো চুরি। আর যে ট্রেড লাইসেন্স বেশি নেয় 2200 টাকা নেয়, তাহলে যদি রিসিট 2200 টাকা দেয়, তাহলে এটা কিন্তু আপনার পরিশোধের খাতে জমা হইতেছে। এটা আপনারা আবেদন করতে পারেন যে আমাদেরকে কমায় দাও, ওটাকে চুরি বলা যাবে না। ওই টাকাটা সরকারের ঘরে জমা হচ্ছে এবং আপনাদের এই উন্নয়ন কাজে হচ্ছে যাচ্ছে। যদি আপনারা মনে করেন সেটা বেশি হয়ে গেছে, সহ্যের বাইরে, তাহলে আপনারা আবেদন করবেন, অনেকগুলি লোক একত্রিত হইয়া স্বাক্ষর করবেন যে আমাদের এটা কমাও। তখন সরকার সেটার ব্যবস্থা নেবে, এবং সরকার না, সেটা ইউনিয়ন পরিষদে সেটার ব্যবস্থা নিতে পারবে। এরকম 100-200 লোক স্বাক্ষর করে যদি জমা দেন যে আমাদের এটা 1000 নাহলে 1500 করে দেন, নাহলে আমরা পারি না, তাহলে সেটা কার্যকর হবে। সেটা আপনাদের আবেদন করতে হবে। কাশর চৌরাস্তা যানজট সমাধানে ট্রাফিক নিয়োগ করতে হবে, মাস্টার বাড়ি যানজট দূর করতে হবে। আমরা আজকে উপজেলা পরিষদে বসেছিলাম নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলাপ করার জন্য। পরবর্তীতে সরাসরি ইউনুর সাথে বসছি। তার মধ্যে 3টা কারণ ছিল। এই 3টার মধ্যে একটা হলো যেগুলি আমাদের সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে বাটাজোর একটা, সেটা হলো 3 থানার বর্ডার। একটা হলো টাঙ্গাইল জেলা, আর একটা গাজীপুর জেলা, আর একটা ময়মনসিংহ জেলা, 3 থানার বর্ডার। সেখানে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হইতে পারে, আমরা সেখানে পুলিশি ব্যবস্থা নিয়োগ করার জন্য। এবং জামিরদা মাস্টার বাড়ি এরিয়া, যেটা গাজীপুরের বর্ডার, এখন একটা বাহিনী বাইর হয়েছে, মুখে কালো কাপড় পরে মাইক্রো দিয়ে এসে মশাল লইয়া মিছিল দিয়ে চলে যায়। এইগুলি বন্ধ করার জন্য এই বর্ডার গলিতে সাগর দিঘির কাছে সেখানে ফুলবাড়িয়া, তারপরে হলো আপনার সখীপুর, ঘাটাইল, 3 থানা, এই জায়গাগুলিতে যাতে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে এসপি সাহেবের সাথে কথা বলেছি। ইউনূস সাহেব বলছে আমার কাছে তালিকা নিছে, উনিও কালকে চিঠি দিবে পুলিশি ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা এই জায়গাগুলি বর্ডার এরিয়াতে পুলিশি ব্যবস্থা করব। আর আরেকটি ব্যাপার হলো যে যানজট, আপনারা জানেন যে বালুকা পৌরসভাতে এটা ব্যাপক একটা যানজট ছিল। সেখানে সরকার নিয়োগকৃত যে ট্রাফিক, সেটা চলতো না। পরবর্তীতে আমরা বালুকা পৌরসভায় আলোচনা করে পৌর প্রশাসকের মাধ্যমে আমরা চুক্তি ভিত্তিক ট্রাফিক নিয়োগ করেছি। ওইখানে চুক্তি ভিত্তিক ট্রাফিক মানে তাদেরকে দৈনিক ভাতা হিসাবে টাকা দিবে পৌরসভার রাজস্ব খাত থেকে। এই বিষয়টা জামিরদা মাস্টার বাড়ি গত আমি 7 দিন যাবত আমাদের মিটিং এবং রাত্রেবেলা ধর্মসভা, এই সকল কারণে এই 7 দিনই আমি এই এলাকাতে চলতেছি। ব্যাপক যানজট, ব্যাপক দুর্বিষহ অবস্থা। এই বিষয়ে আজকে আমরা ইউনূস সাহেবের সাথে কথা বলেছি। আগামীকালকে আপনারা এই কাশর এলাকা থেকে একটা আবেদন নেবেন কাশর চৌরাস্তায় ট্রাফিক দেওয়ার জন্য। আরেকটা আবেদন জামিরদার, আমাদের এই যেন জামিরদার নেতৃবৃন্দ আছে, এটা আমাদের আজকে কিন্তু আলোচনা হয়েছে। আপনারা আবেদনটা দিবেন ইউনিয়ন পরিষদ বরাবর। ইউনিয়ন পরিষদে বর্তমানে যিনি আছেন তিনি চেয়ারম্যান না, তিনি ছিলেন, তিনি প্রশাসক হিসাবে সেখানে দায়িত্ব পালন করতেছেন। আপনারা যেই যান তার কাছে আবেদন দিবেন যে ট্রাফিক দেওয়ার জন্য। আমি তার সাথে কালকে কথা বলবো। ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতের টাকা থেকে এই জামিরদা চৌরাস্তায় অন্তত 2 থেকে 3 জন লোক নিয়োগ করা। আর জামিরদা মাস্টার বাড়িতে আমরা 10 জনের কথা বলছি, অনেক লম্বা এলাকায় যানজট বাজে, সেখানে 10 জন লোক নিয়োগ করার জন্য, যাতে তাদের পোশাকধারী লাঠি হাতে ট্রাফিকের দায়িত্ব পালন করে। সেই রকম ব্যবস্থা ইউনিয়ন পরিষদ থেকে করা হবে। ইউনিয়ন পরিষদ সেটার বিল পরিশোধ করবে। ইউনূস সাহেব বলছিল যে যদি ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে টাকা না থাকে তাহলে কিভাবে বিল পরিশোধ করবে। আমরা বলছি সে টাকার সংস্থান আমরা করে দিব, তারপরেও এখানে ট্রাফিক দিতে হবে। আমরা ব্যক্তিগতভাবে কিন্তু সেটা পারি না।
রাজনৈতিক দল সেটা পারে না, সেটা দিতে হবে সরকারের মাধ্যমে। রাজস্ব থেকে টাকা দিবে, যদি সেটা না দেয় তাহলে আমরা বলবো যে সেটার বেতন আমরা দিব। কিভাবে দিব? আমরা ব্যবসায়ী হিসাবে দিব, সামাজিক মানুষ হিসাবে দিব, কিন্তু আপনাদের নিয়ন্ত্রণে যাতে সেটা থাকে সেই ট্রাফিক আপনারা নিয়োগ করে দেন। আপনারা আবেদন দিবেন ইউনিয়ন পরিষদে, ট্রাফিক চাই কালকেই দিতে পারেন আপনারা, এসি লাইন বরাবর, এবং জামিরদা মাস্টার বাড়িটা অতি জরুরি, সেটাও দিয়ে দিবেন। এখানে আপনাদের লোক নিয়োগ দিবে। আমরা বালুকা পৌরসভায় কিন্তু এরকম 20টা লোক নিয়োগ দেওয়া হয়েছে, যে কারণে পৌরসভায় যানজট কমে গেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এটা পুলিশ পারবে না ভাই, একদম সত্য কথা, পুলিশের পক্ষে সম্ভব না। এত বড় একটা জনবহুল এলাকা, এত পাড়া মহল্লা, এত ঘর, খুপড়ি ঘর, বড় ঘর, বিল্ডিং 10 তলা 5 তলা, সেখানে কোন জায়গায় মাদক বিক্রি করে এটা পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে না। আমরা মসজিদ ভিত্তিক যে কমিটি আছে সেই কমিটিকে দায়িত্ব দিব যে মসজিদের যে কমিটি, এই মসজিদের যে কমিটি আছে সেই এরিয়াতে যাতে কেউ মাদক বিক্রি করতে না পারে, বা সেই এরিয়ার কোনো ছেলে যাতে মাদক সেবন না করতে পারে, আমরা সেই মসজিদ ভিত্তিক কমিটিগুলিকে আমরা দায়িত্ব দিতে চাই। আপনারাও সেই মসজিদে নামাজ পড়েন, স্ব মসজিদের যে কমিটি আছে সেইগুলিকে সক্রিয় করবেন। ওই এরিয়াতে, মসজিদের এরিয়াতে যদি কেউ মাদক বিক্রি করে, এই মসজিদ কমিটি তাদেরকে ধরবে, প্রয়োজনে তাদেরকে আইনের কাছে সোপর্দ করবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। মাদক রাখা যাবে না তালুকাতে কোনোভাবেই। রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ, ওই যে রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করতে হলে আগে জায়গা পাইতে হবে, সেটা এই মুহূর্তে সম্ভব না। ছোট আকারে মেডিকেল সেন্টার, এই বিষয়টা আমরা স্পষ্ট করছি যে কাশর সহ, জামিরদার পরে কাশর সহ, পারাগাঁও সহ, আমাদের বাটাজোর, কাসিনা, পালগাঁও, ডাকাতিয়া, আঙ্গারকারা, দৌলা, ডাকাতিয়া বাজার এবং কি পাঁচগাঁও, কাতলামারি, এই অঞ্চলের মানুষ বালুকা হাসপাতালে যাইতে পারে না। এই 3টা ইউনিয়নের মধ্যস্থলে যে কোনো জায়গায় আমরা বিএনপি ক্ষমতায় গেলে সেখানে অন্তত 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা করব। আমরা এই ব্যাপারে সক্রিয় আছি ভাইরা। বিলাই জুরি খাল ও আরেকটা খাল হলো কি আড়াই পুকুর পার। হ্যাঁ, এই খাল, এই যে ইতিপূর্বে বললাম যে আমরা কি কারণে আমাদের খাল খনন করতে হবে, আমাদের পরিবেশ বাঁচাতে হবে, আগামী দিনে যাতে আমরা খাওয়ার পানি পাই, তার জন্য কিন্তু আমাদের খাল খনন করতে হবে। অনেকে মনে করে যে খাল যাবো তো পানি যাইবো বা মাছ চাষ করবো, এই লিগে খাল খনন করে, সেটা না। আমরা যে পানি খাই সেই পানির লেয়ার নিচে চলে গেলে পরবর্তীতে আর মোটরে পানি আসবে না। এই জন্য খাল নদীগুলি খনন করে পানি ধারণ করতে হবে, সেই পানি আমরা পরবর্তীতে আমাদের পানির লেয়ার বৃদ্ধি করবে, এই খালগুলি খনন করা হবে। আর খালে যাতে ময়লা পানি না পড়ে তার ব্যবস্থাও করা হবে। সকল মিল ইন্ডাস্ট্রির মালিকদের সাথে আমরা যোগাযোগ করে যাতে ময়লা পানি সেখানে না ফেলে তার ব্যবস্থা করা হবে। যদি কথা না শুনে তাহলে কিভাবে শুনতে হয় সেগুলি আমরা জানি। ইতিমধ্যে আপনারা ময়লা নির্দিষ্ট স্থানে, ইতিমধ্যে আপনারা রাইমা কেমিক্যালের গ্যাস ছাড়লে এলাকার মানুষ বসবাস করতে পারে না, এই একটা। আরেকটা হলো রিকফিল, পরিবেশ দূষণ করে। এই দুইটার জন্য আমি আপনি বললে হবে না, আপনি যা বলবেন যে এটা বন্ধ করো, তাহলে বলবে যে সে চাঁদাবাজি করছে। এটার জন্য একটা দপ্তর আছে, এটা ইউনো সাহেবও পারবে না, এটা থানার ওসিও পারবে না। আপনারা যাবেন, আমি সেটা ব্যবস্থা করবো। এই রাইমা আর ব্রিকফিলের যে পরিবেশ দূষণ হচ্ছে, সেটা একটা পরিবেশ অধিদপ্তর আছে আমাদের ময়মনসিংহে, কাছারি রুট আপনারা যাবেন, কাছারি রুট আমাদের বিএনপি অফিসের পরে হাতের বাম পাশে দেখবেন পরিবেশ অধিদপ্তর। সেই পরিবেশ অধিদপ্তরে আবেদন করবেন যে রাইমা এবং ব্রিকফিল্ডের ধোয়ার কারণে এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে গেছে, দিবেন। দরখাস্তের একটা কপি আমার কাছে দিবেন, আমরা এই পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে এখানে পাঠাবো, তারা পরীক্ষা করে দেখবে যে এলাকার বায়ু দূষিত হয়েছে কিনা, এই এলাকার পরিবেশ দূষিত হয়েছে কিনা। যদি দূষিত হয়ে থাকে তাহলে আইনানুগ ভাবে তারা ব্যবস্থা নেবে। আপনারা কোনোভাবেই আইন হাতে নেবেন না, কেউ সেখানে
নিজের উপর দায়িত্ব নেবেন না। আপনারা পরিবেশ অধিদপ্তরে দরখাস্ত দিবেন এবং সেটার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সব সময় মনে করবেন আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, তার জন্য আমি মামলা করলে সেই মামলায় কিন্তু রেজাল্ট আসবে না। মামলা করতে হবে কার? যার বাড়িতে ডাকাতি হয়েছে, যে ক্ষতিগ্রস্ত সে আবেদন করতে হবে নাকি? আমি যদি করি তাহলে এটা মানুষ চিন্তা করবে উনার বাসাও এনে না, উনি কেন করছে নাকি? আপনার এলাকায় পরিবেশ দূষিত হচ্ছে, আপনি সেখানে আবেদন করবেন, আমরা সেটা যাতে কার্যকর হয় সেটার ব্যবস্থা করব। এরপরে সে হলো ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা। আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের যে ময়লা দেখা যায় বিশেষ করে বুড়িগঙ্গা, আমাদের বুড়িগঙ্গা সেটা বন্ধ হয়ে গেছে, যে কারণে ঢাকা শহরের পানি বুড়িগঙ্গার থেকে আর নেওয়া হয় না, নেওয়া হয়তো থেকে শীতলক্ষা থেকে। এখন শীতলক্ষার পানি নষ্ট হয়ে গেছে, এখন আনতে হয় আপনার সে মেঘনা থেকে, ঢাকা শহরের যে পানি, একদিন মেঘনাও নষ্ট হয়ে যাবে। এই জন্য উনি পরিকল্পনা নিয়েছেন, এটা সারা বাংলাদেশের জন্য মহাপরিকল্পনা। আমাদের যে ময়লা আবর্জনা কোনোভাবেই সেটা নদী বা খালে ফেলা যাবে না, সেটা নির্দিষ্ট একটি স্থানে ফেলা হবে, সেটা জায়গা নিবে সরকার একোয়ার করে। এটা চতুর্দিকে আপনার বাউন্ডারি থাকবে, একটা অংশের মধ্যে ময়লা ট্রাক ভরে নিয়ে এসে ফেলবে, আরেকটা অংশে সেই ময়লা থেকে গ্যাস উৎপাদন করবে আর জৈব সার উৎপাদন করবে। সেই প্রকল্প বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে জাতীয় পর্যায় থেকে সেটা বিএনপি সেখানে ইস্তেহারে উল্লেখ রাখবে। সুতরাং ময়লা নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। প্রত্যেক এলাকাতে এই ফ্যাক্টরি করা হবে যে ময়লা থেকে গ্যাস উৎপাদন এবং ময়লা দিয়ে আপনার জৈব সার উৎপাদন করা হবে। ময়লা সরকারই পরিষ্কার করাবে, সেই ব্যবস্থা করবে ইনশাল্লাহ। দোকানদারের বাকি টাকা তো বললামই। মোটামুটি স্থানীয় পর্যায়ের যে সমস্যাগুলি সেটি তো বলা হয়েছে। এগুলি কার্যকর করার জন্য সর্বপ্রথম দরকার কি? একটা ব্যবসায়ীদের কমিটি। আমি কিন্তু চাবো না কমিটি হোক, কারণ তাহলে আমি যদি বাহিনা দেন, বাকি না দিলে আমি জোর করে নিতে পারবো। আর যদি কমিটি হয় তাহলে জোর করলে আবার যদি সব ব্যবসায়ীরা বইয়া দোকান বন্ধ করে স্ট্রাইক করে তো আমার 12টা বন্ধ নাকি? হ্যাঁ, তাহলে ওটা করা দরকার তো, অতি দ্রুত সেটা করবেন। আর চাঁদাবাজদের তালিকা দিবেন, আমরা তাদেরকে সময় দিব টাকাটা পরিশোধ করার। যদি পরিশোধ না করে তাহলে তাদেরকে আইনের আওতায় তুলে দিব। সে যেই হোক, আমার ভাই হোক, ভাইস্তা হোক, আমনের হোক, তার সাথে কোনো সম্পর্ক নাই, খাতির নাই, চাঁদাবাজরা কাটাবাজ। এই কথা বলে এখন আসি আল্লাহ, আমাদের এই কাজগুলি কার্যকর করতে হলে আমাদের সকলের মধ্যে একটা ঐক্যবদ্ধতা থাকতে হবে। এই ঐক্যবদ্ধতা সৃষ্টি করতে হলে আমাদের মধ্যে সামনের দিকে নির্বাচন, সেই নির্বাচনে ভালো রেজাল্ট সৃষ্টি করতে হবে। ভালো রেজাল্ট সৃষ্টি করলে ওই যে দল বিভক্তি আছে না, এইগুলি ভুলে যেতে হবে। একটা দলের মালিক নাই, মার্কা নাই, লোক আছে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া যাবে? তাদেরকে সাথে নিতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে ওই ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিতে হবে। এখন যদি অনেকেই বলেন, আমাদের ভাইয়েরা আছে, নেতারা আছে, তারা বলবে আমগরে তো দিছে না। এই বিষয়ে আমগর সাথে আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলছে যে আমগরে তো ব্যবসা করবার দিছে না, আমগরে চাকরিও দিছে না, তাহলে আমরা কেন ওনাদেরকে দিব? ওনার বক্তব্য হলো স্পষ্ট, আমাদেরকে দিছে না দেখে তারা ফ্যাসিস্ট, আমাদেরকে দিছে না দেখে আজকে তারা দেশ ছাড়া। আর সেই কাজ যদি আমরা করি, যে তা করে ব্যবসা করতে দিব না, তা করে চাকরি দিব না, তাহলে আমরা ফ্যাসিস্ট হব না? তাহলে আমরাও তো ফ্যাসিস্ট হব। ওনার স্পষ্ট নির্দেশ, রাষ্ট্রের কাছে যে যে দল করুক, যে যে মতের মানুষ হোক, যে যে ধর্মের মানুষ হোক, রাষ্ট্রের কাছে সব লোকের অধিকার সমান। তাকে ব্যবসা করতে দিতে হবে, তার চাকরি করতে দিতে হবে, বাধা দেওয়া যাবে না। আর ছোটখাটো ঝগড়াঝাটি থাকলে আমাদেরকে বলবেন, আমরা সেটা মিট করাবো। ঐক্যবদ্ধ করেন। ঐক্যবদ্ধ করলে কি হবে? এই বালুকা হবে ঢাকার পরে সবচাইতে বড় আধুনিক উপশহর। এখানে শিল্প প্রতিষ্ঠান আছে, আমরা টেকনিক্যাল কলেজ করব, ইঞ্জিনিয়ারিং কলেজ করব, আমাদের ছেলেরা সেখানে পড়াশোনা করবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরো উন্নত করব।
হাসপাতাল, বালুকা হাসপাতালকে আরো আধুনিক করব। আমাদের নদীগুলি খনন করব, এই নদীগুলি যমুনা নদীর সাথে কানেক্টিং হবে। যমুনা নদীর পানি প্রবাহিত হবে কিরু নদী, সুতিয়া নদী দিয়া, ব্রহ্মপুত্র নদী দিয়া। আর ভৈরব থেকে বালুকা হয়ে যমুনা সেতুর সাথে কানেক্টিং রুট হবে। সেই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যোগাযোগ হবে বালুকার উপর দিয়া, ঢাকা দিয়া হবে না, এর মাঝখান দিয়া। এই কাজগুলি হলে বালুকা হবে এই ঢাকার পরে সবচাইতে আধুনিক একটি উপশহর, শিল্প সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত, শিক্ষানগরী, যোগাযোগ ব্যবস্থায় উন্নত, সেই রকম একটি আলোকিত আপনারা চান না ভাইয়েরা? আগামী দিনে আপনাদের সন্তানরা সেই রকম একটি আলোকিত বালুকায় বড় হয়ে উঠুক, সেই রকম একটি পরিবেশ আপনারা চান না? যদি চান তাহলে সকল দ্বন্দ্ব দ্বিধা ভুলে গিয়ে কোন ভাইয়ের সাথে ঝগড়া করা যাবে না, অন্য দল হলেও তার সাথে বিরোধ করা যাবে না। সেগুলি মিটমাট করে সকলে একত্রিত হয়ে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনটা এইবার সুযোগ আছে, যেহেতু তাদের মার্কা নাই, দেখে আপনি বলতে পারবেন এইবার সুযোগ আছে, আমাদের সাথে থাকো। আমরা আমাদের রেজাল্ট, আমরা লেটার মার্ক সহ পাস করতে চাই, তাহলে আমাদের পিছনের বেঞ্চে বইতে হবে না, এরকম সামনের বেঞ্চে বসাতে হবে, নাকি? সব দাবি করা যাবে, সব কাজ করা যাবে, সেরকম একটি রেজাল্ট আমরা চাই। পারবেন না আপনারা? আপনারা যদি পারেন তাহলে আপনাদেরকে কথা দিচ্ছি, এই বালুকা হবে বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত একটি আধুনিক শিল্প নগরী, শিক্ষা নগরী, একটি আলোকিত বালুকা। সেই আলোকিত বালুকা তৈরির অগ্রযাত্রায় এই কাসর বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, এই জামিরদিয়া মাস্টার বাড়ি বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, আমাদের আলেম উলামা সমাজের ভাইয়েরা, আমাদের শ্রমিক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমাদের কৃষক ভাইয়েরা, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং আগামী দিনে ধানের শীষকে আপনারা লেটার মার্ক সহ পাস করাবেন। সেই উদারত আহ্বান জানিয়ে আপনাদের কাছে আমি আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রূপ মুক্তি কামনায় দোয়া হবে এবং আমার নিজের জন্য দোয়া যে ধানের শীষকে বিজয়ী করবেন, সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।